আমরা আরো কিছু ইনফরমেশন এই জায়গা থেকে দেখে নিতে পারি। দ্য হাইমেন ইজ অফেন টর্ন ডিউরিং ফার্স্ট কয়টাস অর ফার্স্ট ইন্টারকোর্স। টর্ন মানে ছিঁড়ে যাওয়া, এটাকে আমরা বলতে পারি। হাউএভার ইট ক্যান অলসো ব্রোকেন বাই সাডেন ফল অর জোল্ট, অর্থাৎ ঝাঁকুনি বা জার্ক আসলে হতে পারে। দেন ইনসারশন অফ ভেজাইনাল টেম্পন, আমরা বলছি ইনসারশন বা কোনো কিছু ভেজাইনাল টেম্পন কাকে বলা হয়? অনেক সময় দেখা যায় যে কিছু কিছু প্যাড হয়, যে প্যাডগুলো ভেজাইনাতে ইনসার্ট করে দিয়ে সেখান থেকে ভেজাইনাল ফ্লুইডকে সোক করে নেয়। এই ধরনের কিছু প্যাডকে ইনসার্ট করিয়ে রাখতে হয় ফিমেলদের অনেক সময়। সেরকম ইনসার্ট করে যাওয়ার জন্য অনেক সময় এটাকে বলে ভেজাইনাল টেম্পন ইউজ করলেও আগে থেকেই এই যে হাইমেনটা টর্ন হয়ে যেতে পারে। এছাড়াও অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন সাম স্পোর্টস লাইক হর্সব্যাক রাইডিং, সাইক্লিং এটসেট্রা, সেটাতেও হাইমেন টর্ন হয়ে যেতে পারে। ইন সাম উইমেন দ্য হাইমেন পারসিস্ট ইভেন আফটার কয়টাস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। সেই সমস্ত ওমেনদের ক্ষেত্রে কয়টাস অলওয়েজ বিকাম পেইনফুল। এর আগে তোমাদের বলেছিলাম যে মেল পেনিসের মধ্যে যে ওভার উপরে ফোর্স স্কিনটা থাকে, এটাও একটা ন্যাচারাল প্রসেস, কিন্তু ফোর্স স্কিনটা যদি লাইফ লং পারসিস্ট করে তাহলে এটাও একটা পেইনফুল কয়টাস বা ইন্টারকোর্সকে নির্দেশ করে। ঠিক সেরকমই কোনো কোনো ফিমেলদের হাইমেন লেয়ারটি একটু থিক হয়, সেটা টর্ন করে না বা খুব অল্প হালকা টর্ন করে, যার জন্য তাদের অলওয়েজ দিস টাইপ অফ ফিমেল জেনারেলি তারা ইন্টারকোর্স থেকে দূরে থাকতে চায়। যাদের ক্ষেত্রে লাইফ লং, কারণ কি সেখানে গিয়ে থিক মেমব্রেন হাইমেন হয়ে থাকে, তখন অনেক সময় সার্জিক্যাল ওপেনিং বাড়িয়ে বা সার্জারির সাহায্য নিয়ে পুরো ভেজাইনাল ওপেনকে তাকে নর্মাল করে দেওয়া হয়। ইনফ্যাক্ট দ্য প্রেজেন্স, এদের আন্ডারলাইন দিয়ে করে রেখেছি এখানে, দেখে নাও, দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ হাইমেন ইজ নট রিলায়েবল ইন্ডিকেটর অফ ভার্জিনিটি। এটা কোনো ভার্জিনিটির রিলায়েবল ইন্ডিকেটর নয়। এই জায়গাটার জন্যই কিন্তু এনসিইআরটি থেকে এই ইনফরমেশনটা দিয়ে দেওয়া হয়েছে। বহু সোসাইটিতে দেখা যায় যে তাদের ভার্জিনিটি প্রুফ করার জন্য তাদের নানা রকম ক্যাপসুলের ইউজ করা হয়। অনেক সোসাইটিতে আমরা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় বা জার্নালে পড়ে থাকি, যেখানে একটা হোয়াইট চাদর বিছিয়ে দেওয়া হয় আফটার ফার্স্ট ডে অফ ইন্টারকোর্স। সেখানে গিয়ে সেই হাইমেন টর্ন করলে যে ব্লাড রিলিজ হবে, সেই ব্লাডটির কিছু ছাপ থাকলে সেটাকে নিয়ে রিচুয়ালের ব্যবস্থা করা আছে, পার্টিকুলারলি অর্থোডক্স মুসলিম কান্ট্রিগুলোতে। এটা অনেক কান্ট্রিগুলোতে এগুলো গল্প পাওয়া যায়। সেজন্য কাউকে ভার্জিনিটি প্রুফ করার জন্য অনেকে ব্লাড ক্যাপসুল ইউজ করে, সেটা লুকিয়ে ইউজ করে অ্যাট দ্য টাইম অফ ইন্টারকোর্স, যাতে করে তাদের যে কাউন্টার পার্ট বা তাদের সোসাইটিকে জানাবার উদ্দেশ্যে যে ফার্স্ট ইন্টারকোর্স ইজ ডান বাই অনলি ওয়ান মেল। এই ঘটনাগুলো আমাদের সোসাইটিতে আছে। এগুলো কিছু ব্যাড প্র্যাকটিস, ব্যাড নলেজ। এই নলেজগুলোকে তোমরা যারা শিখছো তারা যদি স্প্রেড করতে পারো তাহলে সঠিক নলেজটা চলে যাবে। কারণ অলওয়েজ এটাই কোনো রিলায়েবল ইন্ডিকেটর নয়, 100% কোনো প্রুফ ইন্ডিকেটর নয়। এটাতে অনেস্টি বা ডিসঅনেস্টির কোনো প্রুফ আসে না, অন্য কোনো প্রুফ থাকতে পারে। সেটা আজকের সোসাইটিতে দাঁড়িয়ে প্রি ম্যারিটাল ইন্টারকোর্স, সেটা লিগ্যালিটি, ইললিগ্যালিটি, উইশ, এগুলোর পয়েন্টে আমি যাচ্ছি না, কিন্তু এগুলো কোনো কারণে ন্যাচারাল টার্ন হয়ে যাওয়ার জন্য, তা সত্ত্বেও যখন ফিমেলদের নানা রকম কথা বা নানা রকম স্টিগমার সামনে পড়তে হয়, সেই জায়গাটাকে যেন পড়তে না হয় তার জন্য এই ইনফরমেশনগুলোকে আমাদের স্প্রেড করে দেওয়া দরকার আছে, যার জন্য সিলেবাসে এগুলোকে এন্ট্রি দেওয়া হয়েছে। এবারে আমরা হিউম্যান রিপ্রোডাকশন পড়তে গেলে যে পার্টটির কথা না বললেই নয়, দ্যাট ইজ দ্য হিউম্যান ব্রেস্ট। আমি বারবার হিউম্যান ব্রেস্টের অনেক ফাংশনের কথা বলি। আমরা যেই ফাংশনগুলোর মধ্যে ব্রেস্ট মিল্কিং ফর দ্য নিউবর্ন বেবি, তার জন্য ব্রেস্ট ক্রিয়েশন হয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম ব্রেস্ট ইজ এ ইন্ডিকেটর অফ বিউটি অলসো, যেটাও কিন্তু এনসিইআরটিতে কখনো হিন্টস দিয়ে বলা আছে।
তাই আমরা এখন ওভারঅল পুরো ডিসেক্টেড একটা ব্রেস্ট নিয়ে ডিসকাস করব। এখান থেকে একটা কোশ্চেন আসা 100%, এবং অনেক সময় এটা ড্রয়িংও আসে। কিভাবে আসে দেখবে, ব্রেস্টের একটা ড্রয়িং করে দেওয়া আছে, সেখানে কয়েকটা লেভেল মিস করা আছে, সেই লেভেলগুলোকে তোমাকে লেবেল করতে হয়। এবং এইভাবে কিন্তু এমসিকিউ এর মধ্যে দিয়ে ড্রয়িং সবসময় করার দরকার না পড়লেও নলেজ দিয়ে তোমরা কোন পার্টটা মিসিং লেভেল আছে সেটাকে করতে পারবে। এখানে যে ছবিটি দেখা যাচ্ছে সেটা কিন্তু অতটা প্রমিনেন্ট নয়, এরপরে আমি প্রমিনেন্ট ছবি এবং তার সঙ্গে আরো কিছু লেভেলিং আসবো। তার আগে তার মধ্যে থাকা কয়েকটা অর্গান নিয়ে তোমাদের আগে পরিচয় করিয়ে দিই, তারপরে সেটাকে দেখিয়ে দেব ঠিক কোন জায়গাটাতে এই পার্টগুলো রয়ে গেছে। A functional mammary gland is characterized of all female mammal. All female mammal, মনে রাখবে, হাতি, ঘোড়া, ছাগল, গরু, মানুষ সকলের মধ্যেই ম্যামারি গ্ল্যান্ড আছে, বাট দ্য পজিশন মে ডিফার। কারণ ম্যামারি থেকে ম্যামাল কথাটা এসছে, বিকজ ম্যামারি গ্ল্যান্ড না থাকলে যে বেবির জন্য, যে নিউবর্ন বেবির জন্য যে মিল্ক, সেটা প্রডিউস হবে কোথার থেকে, সেটার জন্য ম্যামালের নামটাই কিন্তু এই ম্যামারি গ্ল্যান্ড থেকে এসছে। সো উই হ্যাভ টু বি ভেরি knowledgeable on the mammary gland. The mammary gland are paired structure which are generally called breasts that contain glandular tissue and variable amount of fat. ব্রেস্টের সাইজ, এটাকে নিয়ে আমাদের সোসাইটিতে একটা বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে। একটা কনসেপ্ট খুব পপুলার কনসেপ্ট, এটাকে বলা হয়, যদিও এটা পুরো মেল ওয়ার্ল্ডের মধ্যে আছে, এটা অবচেতন মনে মেল ওয়ার্ল্ড বিলং করে, কিন্তু সেটা হয়তো জানে না। মেল ওয়ার্ল্ড থেকে যেটা বিলং করা হয়, যে বেটার সাইজ অফ ম্যামারি গ্ল্যান্ড মে প্রডিউস মোর অ্যামাউন্ট অফ মিল্ক, যেটা তারই অফস্প্রিংকে মোর মিল্কিং করবে, এবং সেই সঙ্গে যেহেতু বিউটি ইন্ডিকেটর হয়ে থাকে, সেজন্য এটার সাইজের উপরে একটা বিরাট বড় মেন্টালিটির ডিফারেন্স দেখা যায় আমাদের সোসাইটিতে। কাজে সেই সোসাইটির পার্টগুলো নিয়ে আমরা এখন একটু ডিসকাস করে দেব। আগে ইনফরমেশনটা নিয়ে নাও। দ্য গ্ল্যান্ডুলার টিস্যু অফ ইচ ব্রেস্ট ইজ ডিভাইডেড ইনটু 15 to 20 ম্যামারি লোব। আমরা 15 থেকে 20টা ম্যামারি লোব, এরপরে লোবগুলোর ছবি তোমাদের দেখাবো, তখনই বুঝতে পারবে পুরো ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে সার্কুলার ভাবে ছড়িয়ে থাকে। কন্টেনিং ক্লাস্টার অফ সেলস কল অ্যালভিওলাই। দেখো, একটা অদ্ভুত শব্দ আছে অ্যালভিওলাই। তোমরা যারা ক্লাস 11-এ অ্যালভিওলাই শব্দটা পড়েছো কোথায় বলো তো? তোমরা পড়েছো আমাদের লাংসে। লাংসের মধ্যে যে এয়ার স্যাক থাকে সেগুলোকে অ্যালভিওলাই বলা হয়। ঠিক সেম স্পেলিং, সেম নামে এই একই রকম অ্যালভিওলাই কিন্তু ব্রেস্টেও থাকে। আরেকটা কথা বলে দিচ্ছি, মেল ব্রেস্ট অ্যান্ড ফিমেল ব্রেস্ট একটু পরেই দেখাবো তোমাদের ছবিতে, বুঝতে পারবে দুজনেরই কিন্তু মরফোলজিক্যালি সেম। বাট হিউম্যানের ফিমেলকে যেহেতু মিল্কিং করতে হবে, তার জন্য গ্ল্যান্ডগুলোকে মোর বিগার সাইজ হতে হবে, যার জন্য মিল্ক প্রোডাকশন হবে। একটা কথা মনে রাখতে হবে যে বিগার সাইজ অফ দ্য ব্রেস্ট ডাজ নট মিন ইট উইল প্রডিউস মোর অ্যামাউন্ট অফ ব্রেস্ট মিল্ক, বাট অ্যালভিওলাইয়ের কোয়ালিটি, কোয়ান্টিটি and number and health of the female always indication of better milk production. অনেক সময় দেখা যায় smaller size of the breast produces more amount of milk, আবার একইভাবে যেটা bigger breast আছে তাদের ক্ষেত্রে small less amount of milk দেখা যায়। বিশেষ করে যখন সিজারিয়ান সেকশন হয় সেক্ষেত্রে অক্সিটোসিন হরমোনের অ্যাক্টিভিটি বেশি হয় না, রিল্যাক্সিন হরমোনের অ্যাক্টিভিটি বেশি হয় না, সেক্ষেত্রে বেস্ট মিল্ক আসতে একটু ডিলে হয়। এগুলো কিন্তু কমন কিছু সিমটম, কমন কিছু অবস্থা। এগুলো তোমরা যারা ফিমেলরা আছো শুনছো, যারা মেলরা তারা জানো না, কিন্তু এগুলো জেনে নাও। এগুলো অনেকের মধ্যেই, যারা ফিমেলরা নিজেদের মধ্যে আলোচনা করে তারা তোমরা জানো, আলোচনা করো যে কিভাবে এইভাবে মিল্কের প্রোডাকশনটা কন্ট্রোলড হয়। কারণ সিজারিয়ান সেকশনের পরে দেখবে 5-7 দিনও দেরি হয়ে যেতে পারে। এগুলো জেনারেল ইনফরমেশন, এগুলো তোমাদের দিয়ে দিই। কাজে একটা জিনিস মনে রাখবে যে সাইজ অফ দ্য পেনিস যেমন কারোর ম্যাসকুলিনিটিকে ইন্ডিকেট করে না, সেরকমই সাইজ অফ দ্য ব্রেস্ট অলসো
does not indicate the femininity of the society by human being. এই যে আমাদের the full structure of breast internal structure সেটা তোমাদের সামনে চলে এসছে। আমরা এক্সটার্নাল স্ট্রাকচারের ক্ষেত্রে বাইরে থেকে যেটা স্কিন দিয়ে কভার করা থাকে which is generally visible from the outside, সেখানে প্রত্যেকটা ব্রেস্টের মধ্যে ছোট ছোট যে পার্টটি থাকে যেটা বাইরে থেকে দেখা যায় হাইলি যেটা বেরিয়ে থাকে সেটাকে বলা হয় নিপল। তোমরা জানো নিপল শব্দটা তোমাদের কাছে এটা কমন শব্দ। সেই নিপলের সাইডে যে একটু ডার্কার এরিয়া থাকে সেই ডার্কার এরিয়াটাকে বলে অ্যারিওলার এরিয়া। সেই অ্যারিওলার এরিয়ার যে সার্কুলার সাইজ তার সাইজের নানা রকম ডিফারেন্স দেখতে পাওয়া যায়, দি উমেন টু উমেন ভ্যারি করে যায় এবং সাইজটা সাইজের উপরে ডিফার করে। এবার সেই ব্রেস্টকে যদি আমরা এলএস বা লঙ্গিটিউডিনাল সেকশন করি তাহলে আমরা যে পার্টগুলোকে থাকবে মনে রাখবে ফর হায়ার সেকেন্ডারি দিস কোশ্চেন ইজ হাইলি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর অল ওভার ইন্ডিয়ায় যে সমস্ত বই আমি দেখেছি, যে সমস্ত বইয়ে কোশ্চেন আমি ফেস করেছি, তাতে ব্রেস্টের একটা কোশ্চেন ইজ এ মাস্ট ম্যান্ডেটরি। কিরকম থাকবে? এই ছবিটাই দেওয়া হয়, কারণ এই ছবিটা এনসিইআরটি থেকে ডিরেক্ট তুলে আনা হয়েছে। এই ড্রয়িংটাই তোমাদের করতে হবে। কারো কারো ক্ষেত্রে ড্রয়িংটা যদি নাও করো, কিন্তু যে লেভেলগুলো দেওয়া আছে পর পর সেই লেভেলগুলো একেবারে বাই হার্ট মুখস্থ করে রাখতে হবে। আমি এক এক করে উপর থেকে নিচে পর পর আসছি এবং যেখানে তোমাদের এই নামগুলো মনে রাখতে সুবিধা হবে। দেখো, ব্রেস্টের নিচের দিকে এবং ব্রেস্টের উপরের দিকে যেটা যে সাইজটা যার জন্য নির্ভর করে সেটা মনে রাখবে, সেটা ফ্যাট কন্টেন্ট। এই যে ফ্যাট কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছ, এই যে লোবিউল গুলো, এরপরে আরো ব্রেস্টের ছবি আছে যেগুলো দেখাবে, যেটার উপরে নির্ভর করে ব্রেস্টের সাইজ ডিপেন্ড করে। ফ্যাট থাকে। ফ্যাট কেন ফ্যাট থাকে? কারণ মিল্কের মধ্যে জানবে ফ্যাট কন্টেন্ট থাকে। যে ফ্যাট গুলোকে ডিরেক্টলি অ্যালভিওলাইতে সাপ্লাই করা হয়, কারণ মিল্কের মধ্যে থাকা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফ্যাট একটি বাচ্চাকে তার সেল গ্রো করতে সাহায্য করে। ব্রেস্ট কোথায় থাকে সেটা একটু দেখিয়ে নিই। কোথায় থাকে? যে রিব আছে। রিব জানো তোমরা, বুকের খাঁচা বলা হয় না, সেটাকে রিব বলা হয়। রিব কেজ, রিব কেজের ফ্রন্টাল সাইডে থাকে এবং এখানে থাকে মাসেলস বিটুইন রিবস, যেটাকে ইন্টারকস্টাল মাসেল বলা হয়। এই যে ইন্টারকস্টাল মাসেল, ঠিক আছে, এই রিবগুলোর মাঝখানে এদের দেখতে পাওয়া যায় ইন্টারকস্টাল মাসেল। তার উপরে যে একটা স্কিন থাকে সেই স্কিনের উপরে আলগাভাবে বসানো থাকে। কারণ এই ব্রেস্টগুলো কিন্তু অ্যাম্পিউটেবল। তোমরা জেনে রাখবে আজকে আমাদের ওয়ার্ল্ডে ব্রেস্ট ক্যান্সার একটা খুব সমস্যা, বিকজ এখানে প্রচুর লিম্ফ্যাটিক গ্ল্যান্ড আছে। সেই লিম্ফ্যাটিক গ্ল্যান্ডকে কোনো কারণে যদি লেট ম্যারেজ হয় তাহলে ব্রেস্ট ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটাকেও তোমরা বা অনেকেই ফিমেলরা নিজে থেকেই সরিয়ে ফেলতে পারবে, কারণ সেটা ব্রেস্টের এক্সারসাইজ করে বা বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো করা বা তাকে মালিশ করা, যেটাকে বলা হয় মেসেজ করা, করে দিয়ে এগুলোকে ব্রেস্ট ক্যান্সারকে রিডিউস করা যেতে পারে। কিন্তু কারোর যদি নলেজ ঠিক মতো না থাকে তাহলেই মুশকিল। একটা কথা আমি এই চ্যাপ্টারের শুরুতেই বলেছিলাম যে জানকারি হি বাঁচাও। যত জানবে তত তাকে তোমার সঠিক নলেজ হবে। সঠিক নলেজ দিয়ে আমরা আমাদের লাইফস্টাইলকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এবারে চলে আসি ম্যামারি লোব। ম্যামারি লোব কোথায়? ঠিক ফ্যাট টিস্যুর নিচের দিকে। দিস আর দ্য বিগ পার্ট। এই পুরো পার্টটি হচ্ছে ম্যামারি লোব। এই ম্যামারি লোবের মধ্যে রয়ে গেছে ম্যামারি অ্যালভিওলাই। ম্যামারি লোবটা কিরকম একটু মনে করার দেওয়ার চেষ্টা করছি। যারা লাংস পড়েছো, আমাদের দুটো লাংস আছে, লেফট লাংস, রাইট লাংস। মনে রাখবে রাইট লাংসে আছে 3টে লোব আর লেফট লাংসে আছে 2টো লোব। এই যে বড় বড় লোব, প্রত্যেকটা লোবের ভেতরে অসংখ্য অ্যালভিওলাই থাকে, ছোট ছোট এয়ার স্যাক, বাংলায় বায়ুথলি বলে। ঠিক এখানেও তোমরা ভেবে নেবে যে লোব যখন বলছো, লোব ইজ এ বিগার পার্ট। এরকম অল্প কয়েকটা লোব থাকে, প্রত্যেকটা লোবের ভেতরে থাউজেন্ডস অফ, হান্ড্রেডস অফ ম্যামারি অ্যালভিওলাই থাকে। যেমন আমাদের লাংসে অসংখ্য অ্যালভিওলাই থাকে, সেরকম ব্রেস্টেও অ্যালভিওলাই দেখা যায়। এবারে
সেই অ্যালভিওলাই গুলো যখন কমনলি ডাক্ট হয়ে মিলে যায়, দেখো কমন করে মিলে যাচ্ছে, গিয়ে নিপেলের মধ্যে তারা ওপেন করছে বা মুক্ত হয়ে যাচ্ছে, মেমারি ডাক্ট গুলো পর পর একসঙ্গে জুড়ে যায়। আমাদের লাংসেও যেরকম ট্র্যাকিয়াতে কনসেন্ট্রেট করে যায় অ্যালভিওলাই গুলো আস্তে আস্তে জুড়ে গিয়ে, সেরকম ভাবে এদেরও অ্যালভিওলাই থাকে। এরপরে প্রত্যেকটা অ্যালভিওলাই আরো যখন ফার্দার প্রসিড করে, তার মধ্যে যে স্ট্রাকচারটা তৈরি করে তার নাম অ্যাম্পুলা। এটা কিন্তু পর পর আসছে, আমি আরেকবার ডিসকাস করে দেব কিভাবে ধারাবাহিকভাবে ছবি না দিয়েও নিট এক্সামে পরপর আমাদের এই স্টেজগুলো বলে দেওয়া হয়, কে কার থেকে বড় কে কার থেকে ছোট, এইভাবে তোমরা আন্ডারস্ট্যান্ডটা করতে পারো। আর সবশেষে নিপেলের ভিতরে, নিপেলের বেরিয়ে এসে না কিন্তু, নিপেলের ভিতরে ঠিক এই অংশটুকুতে তাকে বলা হয় ল্যাক্টিফেরাস ডাক্ট। মনে রাখবে। আর একেবারে বাইরের সাইডে এই যে অ্যারিওলা জায়গাটি বলেছিলাম, যদি ব্রেস্টকে আমি পরে দেখিয়ে দেব পরের ছবিটি, আউটার ব্রেস্টে যারা নিজেরাই বাইরে থেকে দেখতে পাও, নিজেদের ব্রেস্টকে চেক করলেও দেখতে পাবে একটা পুরো ডার্কার সার্কেল এরিয়া থাকে, যেটা আউটসাইডে স্কিনে থাকে, যেটাকে অ্যারিওলার এরিয়া থাকে। এই অঞ্চলের মধ্যে প্রচুর নার্ভ সাপ্লাই থাকে অ্যান্ড ইট বিকাম ভেরি সেন্সিটিভ। কারণ এই অ্যারিওলার এরিয়ার সেন্সিটিভনেস অনেক সময় ফিমেল হরমোন জেনারেট করতে হেল্প করে এবং ফিমেল লুব্রিকেটিং যে মিউকাস গুলো আছে সেখান থেকে মিউকাস রিলিজ করতেও সাহায্য করে, যেটা কয়টাসকে ইনক্রিজ করতে বা কয়টাস পার্টটিকে বা বডিকে রেডি করে ফর ইন্টারকোর্স। কাজে এই পার্টগুলোকেও জানতে হয়, ভেরি সেন্সিটিভ এরিয়া। প্রচুর নার্ভ সাপ্লাই, গলগি ম্যাজনি, প্যাসিনিয়ান কর্পাসেলস, এগুলো নার্ভের কতগুলো নাম বললাম, এগুলো এখানে থাকে। তাহলে যদি কি বলবে, ওভারঅল যে ব্রেস্টের সাইজ শেপ দেখো, দিস ইজ মেইনলি ডিউ টু দ্য ফ্যাট কন্টেন্ট। ফ্যাট কন্টেন্টের নিচে পুরো ফ্যাটের মাঝে মাঝে বড় বড় লোব থাকে, 15 থেকে 20টা লোব। প্রত্যেকটা লোবের ভেতরে ছোট 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 অসংখ্য স্মল স্মল স্যাক লাইক স্ট্রাকচার থাকে। দিজ আর কল্ড, যেমন এয়ার স্যাক ছিল, আর এখানের যে ব্রেস্ট স্যাকগুলোকে বলা হয় অ্যালভিওলাই, বা একটাকে বলা হয় অ্যালভিওলাস। অ্যালভিওলাই গুলো যখন জুড়ে যায় আরো একসঙ্গে কনসেন্ট্রেট কতগুলো ডাক্টে আসে, তাকে বলা হয় মেমারি ডাক্ট। মেমারি ডাক্ট আরো ন্যারো হয়ে যখন নিপেলের দিকে মুভ করে যায় তাকে বলা হয় অ্যাম্পুলা। অ্যাম্পুলা আরো ন্যারো হয়ে গিয়ে সেখানে ল্যাক্টিফেরাস ডাক্ট। এই পর পর সিরিজটা মনে রাখতে হবে, কোনটা অ্যালভিওলাই অর্থাৎ লোব থেকে শুরু করে শেষ হয়ে গেল ল্যাক্টিফেরাস ডাক্ট, এবং সবশেষে যেটা এক্সটার্নালি বেরিয়ে আসে তাকে বলা হয় নিপল। কারণ এখানে ডিউরিং ইন্টারকোর্স মনে রাখবে নার্ভাস সাপ্লাই থাকে বলে ইট বিকাম হার্ডেন লিটল বিট অফ। এই জায়গাগুলো কিন্তু কিছু এক্সট্রা নলেজ, বাট পরপর যে নলেজটা তোমাদের দিয়ে দিলাম এটা কিন্তু এই পরপর আসতে হবে। আমি যদি নিপল থেকে শুরু করে আবার ব্যাক সাইডে যাই, কিভাবে যাব? সবার বাইরে থাকবে, ব্রেস্টের বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে তার নাম নিপল। নিপলের যে স্টক লাইক স্ট্রাকচারটি দেখা যাচ্ছে, যেটাকে বোটা মতো দেখতে দেখা যাচ্ছে, সেই স্টকের মধ্যে এরিয়াটাকে বলা হবে ল্যাক্টিফেরাস ডাক্ট। ল্যাক্টিফেরাস ডাক্ট যখন আরো ভেতরে ঢুকবে তার নাম হয়ে যাবে অ্যাম্পুলা। অ্যাম্পুলা যখন আরো ব্রাঞ্চ বের করবে তার নাম হয়ে যাবে মেমারি ডাক্ট। মেমারি ডাক্ট গুলো যখন ইউনিট, তারা যখন এক একটা ছোট ছোট গ্ল্যান্ডে বা স্যাকে ওপেন করে যাবে, তারাই হলো মেইনলি অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের মধ্যে মিল্ক ফর্মেশন হয়, মিল্ক এখানে ফর্ম হয়, মিল্ক ফর্ম হয় অ্যালভিওলাইতে, অ্যালভিওলাসে। কারণ এখানে যত মিল্ক হবে আলটিমেটলি সেটা ল্যাক্টিফেরাস ডাক্ট হয়ে নিপল হয়ে বেবির জন্য বেরিয়ে আসবে। মনে রাখবে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে সমস্ত মায়েরা ওয়ার্কিং উমেন, এটা বিদেশে খুব হয়, তাদের ক্ষেত্রে তারা মেমারির পার্টিকুলারলি যে মেমারি অ্যালভিওলাই পার্টটা আছে সেখানে যদি স্কুইজ করে দিয়ে, বা গরুকে যখন আমরা দুধকে বের করা হয় বা মিল্ক সিক্রেট করা হয়, তখন তাদের নিপল এরিয়ার মধ্যে যখন প্রেসার ক্রিয়েট করা হয় তখন অ্যালভিওলাইতে একটা প্রেসার আসে, সেখান থেকে মিল্ক গুলো বেরিয়ে আসে। এরকম হিউম্যানের ক্ষেত্রেও কিন্তু পসিবল, কারণ সেক্ষেত্রে ওয়ার্কিং উমেনরা একইভাবে যেরকম সময় গরুকে আমাদের মিল্ক সিক্রেট করা হয় সেভাবেই একই নিয়মে তারা কন্টেনারের মধ্যে মিল্ককে স্টোর করে যায়
এবং যে বাচ্চাদেরকে ক্রেশে রাখা হয় সেই মায়েরই মিল্ককে দেওয়া হয়। একটা কথা আমি প্রসঙ্গত বলে রাখি, কারণ আমাদের চ্যাপ্টার শেষ হবে ব্রেস্ট মিল্ক দিয়ে, তখন একটা কথা বলে দেব, এখন একটু বলে দিই। কারণ মনে রাখবে, একটি চাইল্ড বেবি, হিউম্যান বেবি, তাকে ফার্স্ট 6 মান্থ বলা হয় অনলি ব্রেস্ট মিল্কের মধ্যেই তাকে লালিত পালিত করতে হবে, তাকে গ্রো করতে হবে। কারণ ব্রেস্ট মিল্কই এমন একটা ফুড মেটেরিয়াল যেটার মধ্যে ডাইস্যাকারাইড ফর্মে ফুড থাকে বা ল্যাকটোজ থাকে। ল্যাকটোজ সবসময় ডাইস্যাকারাইড হয়, গ্লুকোজে তারা কনভার্ট করে যায়। সেই ল্যাকটোজ অ্যাডিকুয়েট অ্যামাউন্ট এবং তার সঙ্গে যে ওয়াটার কন্টেন্ট থাকে, সেই ওয়াটার তাকে একেবারে যেটাকে বলে সন্তুলিত আহার বা ব্যালেন্স ফুড দিতে চেষ্টা করে। হিউম্যান বেবির গ্রোথ যে সময় সবচেয়ে বেশি হয়, সব থেকে ইম্পর্টেন্ট ফেজ, ব্রেনের গ্রোথ সবকটাই সে সময় হয়। সে সময় মাদার্স মিল্কের মধ্যে আমরা ক্লাস 11-এ পড়িয়েছিলাম, সেখানে থাকে আইজিজি, ইমিউনোগ্লোবুলিন জি নামক অ্যান্টিবডি, যেটা প্যাসিভ ইমিউনিটি দিতে সাহায্য করে। মনে আছে, রেডিমেড অ্যান্টিবডি যখন বেবিকে দেওয়া হয়, সে বেবি যখন অনলি মাদার্স মিল্কের মধ্যে থাকে, বেশিরভাগ বেবির ক্ষেত্রে দেখবে বেশ হেলদি স্বাস্থ্য থাকে, কিন্তু তারপরেই তাকে যখন মুখে ভাত বা অন্নপ্রাশন দেওয়া যায়, তার কিন্তু হেলথ একটু ডাউন হতে শুরু করে, এক্সটার্নাল ফুডগুলো দেওয়া হয় বলে। তাই ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক। আবার বলছি কি, ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক, বেস্ট ফুড ফর হিউম্যান বেবি, নো আদার আর্টিফিশিয়াল ফুড। চলো এরপরে আরো কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে নিচ্ছি রিগার্ডিং ব্রেস্ট। দ্য সেল অফ অ্যালভিওলাই সিক্রেটস মিল্ক, আগেই বলে দিয়েছি, which is stored in the cavities of lumen of the alveoli. The alveoli opens into mammary tubule. The tubule of each of lobe join to form mammary duct. দেখো পর আসছি, mammary duct এর পরে আসবে the several mammary ducts join to form wider mammary ampulla, এখনো শেষ হলো না, which is then concentrated to lactiferous duct. এই lactiferous duct আলটিমেটলি নিপল স্টক দিয়ে বা নিপলের যে বোটা হয় সেখান দিয়ে তারা এক্সটার্নালি ওপেন করে, অ্যান্ড মিল্ক ইজ সাকড আউট বাই দ্য বেবি। এখানে অনলি সাকড আউট বলা আছে, এখানে বেবি সাক করলে হতে পারে বা আদার কোনো ভাবে সাক করলে সেই মিল্ক বেরিয়ে আসতে পারে। আদার ওয়ে বলতে গেলে আর্টিফিশিয়াল সাকশন অনেক জায়গায় ব্যবহার করা হয়, সেই সাকশনটা যদি বেবি সাক করে বা আর্টিফিশিয়াল কোনো সাকশন লাগিয়ে দেওয়া যায়, সেখান থেকেও ব্রেস্ট মিল্ক বেরিয়ে আসতে পারে। তবে বেবির সাকশন পাওয়ারটা বেশি থাকে, তার ফলে বেবি সাকশন করলে ন্যাচারাল ওয়েতে একটা হরমোনাল অ্যাক্টিভিটি বেড়ে যায় বলে ম্যাটারনাল ব্রেস্ট সিক্রেশন ইজ অলওয়েজ ন্যাচারালি হয়ে থাকে। এবারে কিছু ওল্ড ইনফরমেশন আছে যেগুলো আগেই বলে দিয়েছি। এখানের মধ্যে নতুন ইনফরমেশন যেটা দেব সেটা একটু রাখতে হবে মাথায়, যে মন্স ভেনেরিস বলা হয়, মন্স পিউবিস কে অ্যানাদার নেম, লেবিয়া মেজরা কনসিডার্ড টু বি দ্য হোমোলোগাস অফ স্ক্রোটাম। মনে আছে কোনটা? লেবিয়া মেজরা, অর্থাৎ একদম আউটার কভারিং অফ দ্য ভেজাইনা, সেটা তোমাদের স্ক্রোটাম, হিউম্যানের যে স্ক্রোটাম থাকে তার সঙ্গে একটা হোমোলজি দিয়ে থাকে। লেবিয়া মেজরা হ্যাজ লার্জ নাম্বার অফ সিবেসিয়াস গ্ল্যান্ড অর অয়েল গ্ল্যান্ড। এখানে লেবিয়া, এখানে সিবাম, যেরকম আমাদের নাকের দুপাশে যে সিবাম স্লিপারি বেরিয়ে আসে, সেরকম কিছু সিবেসিয়াস গ্ল্যান্ড, সেটা স্পেশাল স্মেল ক্রিয়েট করে দেয় অনেক সময় ভেজানে থেকে। লেবিয়া মাইনরা ইজ মোর পিগমেন্টেড অ্যাজ কম্পেয়ার টু লেবিয়া মেজরা। লেবিয়া পিগমেন্টেড মানে একটু কালার থাকে বা কালার বেশি দেওয়া যায়, একটু ডার্কার হয়, সেজন্য মোর পিগমেন্টেড বলা হয়। মোর কারণ একটা ফিমেল নর্মাল স্কিন যদি ফেয়ার কালার হয়, তাহলে দেখা যায় তার লেবিয়া মাইনরা লিটল বিট অফ ডার্কার সাইডে হয়, কারণ এখানে মোর পিগমেন্ট থাকে লেবিয়া মাইনরাতে। যেটা বাইরে এক্সপোজ ফ্ল্যাপের মতো যেটা এক্সপোজ করে থাকে সেটাকে লেবিয়া মাইনরা বেশি করে দেখা যায়, যেটা মেজরা কিন্তু বাইরে থেকে স্কুইজ করা থাকে, কিন্তু যে ফ্ল্যাপের মতো দেখতে যেটা থাকে
নর্মাল ভেজালে যখন ক্লোজ করে থাকে সেই ফ্ল্যাপটা জেনারেলি বলা হয় লেবিয়া মাইনরা। এটাও কিন্তু লেবিয়া মাইনরা মেজরা এটাকে নিয়ে একটা গন্ডগোল লাগে। লেবিয়া মাইনরা ইজ হোমোলোগাস টু পিনিয়াল ইউরেথ্রা। পিনিসের যে ইউরেথ্রা থাকে সেই ইউরেথ্রার সঙ্গে লেবিয়া মাইনরা হোমোলগিক করে। এটাও কিছু হার্ডার কোশ্চেন আসলে অনেক সময় তোমাদের এটা বলতে হয়, কারণ আমি ওভারঅল আবারও বলেছি এই আমি রিপ্রোডাকশনটাকে মেইনলি নিট ওরিয়েন্টেড করাচ্ছি বলে কোনো ইনফরমেশন এখানে আমি ছাড়িনি। আরো কিছু মেডিকেল ফিল্ডে যারা যাবে তাদের আরো 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 ইনফরমেশন নিতে হবে, সেক্ষেত্রে তাদের একটাই সেগমেন্টই করা হয়েছে মেডিকেলে, তার নাম গাইনোকোলজি। গাইনোকোলজি গাইনোকোলজি পড়তে গেলে আরো আরো ইনফরমেশন এখানে আসতে হবে। এছাড়া the posterior labia minora fused to form forchiti। posterior labia minora এরা এইভাবে এই যে যেখানে জয়েন করে যায় সেটা ফরচিটি বলা হয়। the area between labia minora is called vestibule। the area between the labia minora, labia minora যে জায়গাটা নিচের দিকে মেরে গেছে ভেস্টিবিউল, বার্থোলিন গ্ল্যান্ড যেখানে থাকে। এই পার্টগুলো কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। দেখা সার্জিক্যাল রিস্টোরেশন অফ হাইমেন, কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম, যদিও এই প্র্যাকটিসটা খুব একটা ভালো প্র্যাকটিস নয়, এটা লজিক্যাল কোনো প্র্যাকটিস নয়, তবুও অনেক সোসাইটিতে ফিমেলের স্টিগমাটাকে দূর করবার জন্য এই ধরনের একটা সিজারিয়ান সেকশন সিজারি করে দিয়ে হাইমেনকে জোড়া লাগিয়ে দেওয়া হয়। তাকে বলা হয় হাইমেনোরাফি বা সিজারিয়ান রিস্টোরেশন। হাইমেন যদি ছিঁড়ে যায় সেটাকে রিস্টোর করা যায়, তখন তাকে হাইমেনরফি 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 আমাদের সব সোসাইটিতে দেখা যায় না। যারা লজিক্যাল সোসাইটি তাদের ক্ষেত্রে হাইমেনরফির দরকার হয় না। রিমেইন অফ হাইমেন আর কল্ড ক্যারানকুলি মির্থিফর্মি। এগুলো একটু কঠিন কঠিন শব্দ, দরকার নেই। ওই যে ছোট ছোট ফ্ল্যাপগুলো বেরিয়ে থাকে রাপচার হয়ে যাওয়ার পর, এটা খুব বেশি দরকার হয় না ইনফরমেশন। ক্লাইটোরিস ইজ finger like structure which lies at the upper junction of the labia minora above the urethral opening। clitoris contain erectile tissue। আগেই বলেছিলাম পেনিসে হোমোলোগাসের মতো, পেনিস যেমন তারা স্টিমুলেশন পেলে তারা ইরেক্ট হয়ে যায়, সেরকমই ভেজানের ক্ষেত্রে এই ক্লাইটোরিয়াল এরিয়া পারফেক্ট স্টিমুলেশন হলে এটাও কিন্তু ইরেক্টেড হয়ে যায়। হ্যাভ নো ওপেনিং। আমাদের হিউম্যানের পেনিসে যেমন ওপেনিং আছে, ইউরেথ্রাল ওপেনিং, ইজাকুলেটরি ওপেনিং, কিন্তু একই রকম তারা হোমোলজি বিয়ার করে মেল পেনিসের সঙ্গে, কিন্তু কোনো ওপেনিং থাকে না। হ্যাভ নো ওপেনিংস। হ্যাভ সেন্সরি গ্ল্যান্ড, ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে সেন্সরি গ্ল্যান্ড থাকে, আগেই বলেছি। and prepuce like penis of the male। আমি অনেক আগে এই কথাটা বলেছিলাম, এটা মনে রেখো। prepuce like male penis of the male। মেল পেনিস যেমন মেলের ক্ষেত্রে হাইলি সেন্সিটিভ, এই ক্ষেত্রে ক্লাইটোরিস যে পার্টটি আছে দ্যাট ইজ অলসো হাইলি সেন্সিটিভ। perineum is the area which extend to form forchiti to the anus। ফরচিটি নামে একটা এরিয়া থাকে যেটা ভেজাইনাল নিচের দিকে থাকে, এটা অবস্থান করে। তাই এই ইনফরমেশনগুলো ভেজাইনাল আর একটু দিয়ে দেওয়া হলো। ভেস্টিবুলার গ্ল্যান্ডস আর অফ টু টাইপস। দ্য লেসার ভেস্টিবুলার গ্ল্যান্ড, গ্ল্যান্ড অফ স্কিন, গ্ল্যান্ডস অফ স্কিনি বলা হয়, অ্যান্ড গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড, বার্থোলিন গ্ল্যান্ড। কারণ ভেজাইনাল ওপেনিং যেটা বার্থ প্লেস, সেই থেকে নামটা এসছে বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ড, বার্থোলিন গ্ল্যান্ডটা ভেরি ইম্পর্টেন্ট। লেসার ভেস্টিবুলার গ্ল্যান্ডস, নিউমেরাস স্মল গ্ল্যান্ডস, এখান থেকে বিভিন্ন ধরনের সিক্রিশন বেরিয়ে আসে। হোমোলোগাস টু মেল প্রোস্টেট, মেল প্রোস্টেটের সঙ্গে সিমিলারিটি থাকে, কারণ বেবি যখন তৈরি হয় তখন সেগুলো কমন একটা অর্গান থাকে,
সিক্রেটস মিউকাস। তাহলে মিউকাস সিক্রেটারি পার্ট কোনটি? লেসার ভেস্টিবুলার গ্ল্যান্ডস অফ ভেজাইনা। এবার আছে গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ডস, টু বিন শেপড গ্ল্যান্ড situated the one to each of the vaginal orifice, অর্থাৎ ভেজাইনাল যেখানে ওপেন হয় তার ঠিক নিচের দিকে, এই যে ভেজাইনা থাকে তার দুপাশে দুপাশে নিচের দিকে দুটো থাকে। হোমোলোগাস টু দি বাল্বো ইউরেথ্রিয়াল গ্ল্যান্ড অর কাউপার গ্ল্যান্ড। তাহলে কাউপার গ্ল্যান্ড যেমন ফ্লুইড সিক্রিট করে কয়টাসকে তারা ইজি করে দেয়, সেই সঙ্গে সিমেনের মধ্যে সেমিনাল ফ্লুইডের একটি কন্টেন্টের সেটা রাখে এবং সেই সঙ্গে কি করে ইউরিন মেটেরিয়ালকে অ্যাবজর্ব করে নেয় ভেজাইনার মধ্যে যাওয়ার আগে সিমেনকে। ঠিক সেরকমই ফিমেলদেরও, যেটা মেলের বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড মেয়েদের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে তাকে বলা গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড, অর নেমলি মনে রাখবে বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ড, বার্থোলিন গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটির কথা পরীক্ষায় আমি অনেকবার আসতে দেখেছি, সেই জন্য আমি বারবার তোমাদের ডিসকাস করে দিলাম। সিক্রেটস অ্যালকালাইন ফ্লুইড দ্যাট লুব্রিকেটস ভ্যাজাইনা ডিউরিং কয়টাস। মনে রাখবেন ন্যাচারালি ভ্যাজাইনার ইনসাইড এরিয়ার থাকে বেশি অ্যাসিডিক ডিউ টু ব্যাকটেরিয়াল অ্যাকশন, কিন্তু কয়টাসের সময় যে ফ্লুইডটি বেরিয়ে আসে, মনে রাখবে কয়টাসের সময় যে ফ্লুইড, অনেক সময় ভেজাইনা দিয়েও ফ্লুইড বেরিয়ে আসে, নর্মালি মনে রাখবে কিছুটা হোয়াইটিশ ইন কালার, সিমেনের মতোই অনেকটা, এটা ইন্টারকোর্সের ইন্ডিকেটর। মনে রাখবে নর্মাল কিছু নয়, ওই ফ্লুইডটি যেটা থাকে সেটা অ্যালকালাইন ফ্লুইড, যেটা হিউম্যান স্পার্মে বা সিমেনের মতো রিজেম্বল করে। অ্যালকালাইন পিএইচ যেটা মোর দ্যান 7.5 to 8 অবধি হয়ে থাকে। এটা সবসময় বেরোবে না, আবার বলছি ডিউরিং হাই ইন্টারকোর্স এগুলো বেরিয়ে আসতে শুরু করে। ব্রেস্টের যে পার্টটি একটু কম্পেয়ার করে দিচ্ছি, দেখো মেল এবং ফিমেল দুটোই কিন্তু হোমোলোগাস। মেলের ব্রেস্ট সাইড থেকে দেখলে অনেকটা ফ্ল্যাটেন্ড বাট বাল্জ আকৃতির ফিমেল ব্রেস্ট, এটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানেও আরেকটি ন্যাচারাল, এটা ডায়াগ্রাম নয়, এটা ফটোগ্রাফ, আইডেন্টিটিকে এখানে লুজ করা আছে। এটা ন্যাচারাল আউটসাইড ব্রেস্ট, সেই ব্রেস্টের ভেতরে এই পার্টগুলো আগেই তোমাদের দেখিয়েছি, একটু অ্যানাদার ওয়েতে আরেকবার বলে দিই, মনে আছে নিশ্চয়ই। ফ্যাট টিস্যু, পুরো ব্রেস্টকে ঘিরে আছে ফ্যাট টিস্যু, খুব সুন্দর ডায়াগ্রাম এখানে দেখা যাচ্ছে। এবারে অ্যালভিলাই পার্টটা দেখেছো, এই যে স্মল স্মল ছোট ছোট পার্ট, আর প্রত্যেকটা এই যে পিঙ্ক কালারের পার্টগুলো এগুলোকে বলা হয় লোব, ঠিক আছে। এরপরে আছে ল্যাক্টিফেরাস ডাক্ট, পরিষ্কার ডাক্টটা বুঝতে পেরেছো, যেটা অ্যালভিলাই থেকে বেরিয়ে এসছে। আর গোটা যে পিঙ্ক কালারের এগুলোকে বলে লোব অর লেবিউল, কন্টেইনস অ্যালভিওলাই, মাথায় রাখবে এগুলো। এছাড়া সেন্সরি পিগমেন্ট, এটা সাসপেন্সরি পিগমেন্ট, সরি, এটাকে বলে সাসপেন্সরি পিগমেন্ট, দুটোর মাঝখানে একটা ওয়ালের মতো থাকে। আর মিল্ক ফ্লো এদিক দিয়ে হয়, আর ল্যাক্টিফেরাস ডাক্ট একদম নিপেলের গোড়ায় থাকে। এই হলো ব্রেস্টের কিছু মরফোলজি তোমাদের সামনে তুলে ধরা হলো। এখানে আমরা এই যে লোবিউলগুলো দেখতে পাচ্ছ, কিছু ল্যাক্টিফেরাস ডাক্ট দেখা যাচ্ছে এবং নিপেল দিয়ে যেটা বেরিয়ে আসছে সেই পয়েন্টটিকে দেখানো হচ্ছে। এটা ফিমেল ব্রেস্টের, মেলেরও একই হয়, বাট মেলের ক্ষেত্রে এই পার্টগুলো একদম রুডিমেন্টারি আর ইনঅ্যাক্টিভ থাকে। mammary gland persists in male but it is rudimentary form. In female, mammary gland developed under the influence of estrogen and progesterone. ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন যদি বেশি থাকে তবে দেখা যায় ম্যামারি গ্রোথ একটু অ্যাভারেজের থেকে বেশি হয়। The amount of adipose tissue determine the size and shape of the breast. দেখো অ্যাডিপোজ টিস্যু কতটা আছে তার উপরে সাইজ অ্যান্ড শেপ অফ দ্য ব্রেস্ট নির্ভর করে। অ্যাডিপোজ টিস্যু কোনগুলো? সেই যে ফ্যাট টিস্যুগুলো কথা বলছিলাম। বাট ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য অ্যাবিলিটি অফ মিল্ক প্রোডাকশন। মিল্ক প্রোডাকশনের যে এবিলিটি আছে সেই এবিলিটির সঙ্গে এই ফ্যাট টিস্যুর কোনো কানেকশন নেই, এই অ্যাডিপোজ টিস্যুর কোনো কানেকশন নেই। জেনারেলি যারা একটু ফ্যাটি শেপের হয় তাদের ব্রেস্ট নর্মালি এনলার্জ হয়ে থাকে। 15 to 20 lactiferous ducts
persist in each breast. On the surface it is the areola. আগে বলেছি areolar area. areolaতে কি কাজ হয়? The numerous sebaceous gland present in the areolar area এবং এখান থেকে সিক্রিট করে নানা রকম স্মেল আসে এখান থেকে। স্মেল বলতে তোমরা স্মেলি মানে ব্যাড কথা নয়, ডিফারেন্ট টাইপ অফ স্মেল ব্রেস্ট ফিমেল ব্রেস্ট বিয়ার করে। mammary glands are considered a modified sweat gland. mammary glands are considered modified sweat gland. mammary gland are considered modified sweat gland. sweat gland ঘামের গ্রন্থি, sweat gland ঘর্মগ্রন্থি, ঘামের গ্রন্থি। দেখো আমি পুরো ডাবল করে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের গোটা বডিতে অসংখ্য n নাম্বার অফ সোয়েট গ্ল্যান্ড আছে। ম্যামারি গ্ল্যান্ডটাও নাথিং বাট ইজ এ বিগার সোয়েট গ্ল্যান্ড। আমাদের সোয়েট গ্ল্যান্ডের মধ্যেও সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, যেরকম ফিমেলের ব্রেস্টেও অ্যারিওলার এরিয়াতে সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, বাট ওই অ্যালভিওলাই থাকার জন্য মিল্ক সিক্রেশন করে বলে এটার কিছু আলাদা ফাংশন আছে অ্যাপার্ট ফ্রম দ্য সোয়েট গ্ল্যান্ড। mammary gland is modified sweat gland. mammary gland is modified sweat gland, ঘাম, তার ফলে ম্যামারি থেকেও নানা ধরনের ঘাম বেরিয়ে আসে। ফলে যে ম্যামারি কভারিং মেয়েরা জেনারেলি পরে, ব্রাসিয়ার বলা হয়, ব্রা যাকে বলা হয়, তার মধ্যেও অনেক সময় একটু ছাপ বা ইমপ্রেশন দেখা যায়, সেটা কিন্তু ওই সোয়েট গ্ল্যান্ড থেকে বেরোনো যে সোয়েট বেরিয়ে আসে, সেই সোয়েটের মধ্যে সিবাসিয়াস গ্ল্যান্ডের সিবাম বেরিয়ে আসে, তার জন্য ব্রেসিয়ারের মধ্যে অনেক সময় কিছু ইমপ্রেশন বা ছাপ দেখা দিতে পারে। এগুলো এক্সট্রা ইনফরমেশন মাথায় মনে রাখবে। চলো এবারে চলে আসছি আমাদের সিক্রেশন অ্যান্ড ইজেকশন অফ মিল্ক ফ্রম ম্যামারি গ্ল্যান্ড। এই যে টার্মগুলোকে নিয়ে কি কি তাদের টার্ম বলা হয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তাকে বলা হবে ল্যাকটেশন। মিল্ক প্রোডাকশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ প্রোল্যাকটিন হরমোন। মনে রাখবে ওই যে LH একটা হরমোন ছিল, সেই হরমোনটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন, আর আরেকটা আছে LTH লিউটোট্রপিক হরমোন অথবা প্রোল্যাকটিন হরমোন। এই প্রোল্যাকটিন হরমোন একটা আলাদা হরমোন, যে হরমোনটা এই ল্যাকটেশন বা মিল্ক সিক্রেশনের ক্ষেত্রে কাজ করে। ডিরেক্টলি এরা অ্যালভিওলার উপরে কাজ করে। মিল্ক ইজেকশন অর্থাৎ মিল্কটা ঠিকমতো বেরোচ্ছে কিনা, তার উপরে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অক্সিটোসিন হরমোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবে যখন বেবি পার্চুরেশন হয় বা বেবি ডেলিভারি হয়, সে সময়টায় ন্যাচারাল বার্থের ক্ষেত্রে অক্সিটোসিন তাদের রোলটা ম্যাক্সিমাম থাকে। যখন অক্সিটোসিন রোলটা প্লে করে তখন তাদের অক্সিটোসিনের রোল হলো একটা স্কুইজিং ইন নেচার, যেটা প্রেস করে দেয়, এবং গোটা বডিতেই যখন ছড়িয়ে পড়ে অক্সিটোসিন হরমোন, তাহলে অ্যাট দ্য সেম টাইম তারা ইউটেরাসের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে, অ্যাট দ্য সেম টাইম ব্রেস্টের মধ্যেও একটা প্রেশার ক্রিয়েট করে, যে প্রেশার ইজেকশন মিল্ক ইজেকশনে হেল্প করে। সেজন্য নর্মাল ডেলিভারির খুব অল্প সময়ের মধ্যেই দেখবে যে মিল্ক সিক্রেশন শুরু হয়ে যায়। বেবিকে যেই আমাদের মিল্ক গ্ল্যান্ডের সামনে নিয়ে আসা হয় বা ব্রেস্টের সামনে নিয়ে আসা হয়, তারা যখনই সাক করতে শুরু করে উইদিন ভেরি ফিউ আওয়ার্স বা ফিউ মিনিটস অফ টাইম মিল্ক বেরিয়ে আসতে শুরু করে, সেটা অক্সিটোসিনের প্রভাবে। কিন্তু যাদের সিজারিয়ান সেকশন হয় তাদের ক্ষেত্রে যেহেতু অক্সিটোসিনের প্রভাব বিস্তার করতে পারে না, সেই জন্য মিল্ক সিক্রেশনে একটু লেট হয়ে যায়। তাহলে জানবে হিউম্যান মিল্ক পুয়ার ইন আয়রন কন্টেন্ট। মনে রাখবে হিউম্যান মিল্কে আয়রন পার্টটা অনেকটাই কম থাকে, কিন্তু ক্যালসিয়াম অ্যান্ড আদার মিনারেলস অ্যান্ড নিউট্রিয়েন্ট রিচ থাকে, বাট হ্যাভ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কেসিন। কেসিন মানে কি? তারা ছানা তৈরি করে দেয় দুধকে, কারণ ছানা তৈরি না করলে সেটা ডাইজেস্টেবল হয় না। এছাড়া থাকে প্রোটিন, ল্যাকটোজ, ফ্যাট, সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট অ্যান্ড ভিটামিনস। এটা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে হিউম্যান মিল্কে থাকে। কিন্তু যেটা ল্যাক করে, যেটার কথা স্পেশালি মনে রাখার জন্য এই স্লাইডটা তোমাদের সামনে প্রিপেয়ার করা আছে, পুয়ার ইন আয়রন কন্টেন্ট। শুধু এই পয়েন্টের উপরেই এক্সাম চলে আসে। হিউম্যান ব্রেস্ট মিল্কে আয়রন কন্টেন্ট একদম কম থাকে। মনে রাখবে আয়রন প্রায় থাকে না বললেই চলে, মানে থাকে মানে একদম পুয়ার, একদম থাকে না, অ্যাবসেন্ট থাকে না বলা যাবে না,
কিন্তু পুওর কন্টেন্ট। এটা অনেক সময় আমাদের জেনে নিতে হয়। দেখো কিভাবে কাজ করে আমাদের এই প্রোল্যাকটিন হরমোনগুলো। জানবে এই যে প্রোল্যাকটিন আমাদের মাথার পিটুইটারি গ্ল্যান্ড থাকে, যেখানে অ্যান্টেরিয়র পিটুইটারি আছে, সেই পিটুইটারি থেকে ডিরেক্ট ব্রেস্ট গ্ল্যান্ডের উপরে কাজ করে প্রোল্যাকটিন মিল্ক হরমোন, এবং পজিটিভ ফিডব্যাক দিয়ে দেয় কে, যখনই একটা বেবি তার ব্রেস্টটাকে সাক করে, ব্রেস্ট সাক করার সঙ্গে সঙ্গে অর্থাৎ তার চাই বাড়াও, সিক্রেশনকে বাড়াতে বলছে, অর্থাৎ প্রোল্যাকটিন হরমোন যেই বেড়ে গেল, আমাদের হেডের মধ্যে, আমাদের হেড পার্টে যে পিটুইটারি গ্ল্যান্ড আছে সেখানে আমাদের একটা স্টিমুলেশন হয়, ইমিডিয়েটলি মিল্ক সিক্রেশন বেড়ে যায়। এবং অ্যাট দ্য সেম টাইম অক্সিটোসিন আবার কোথা থেকে বেরোয়, সেটা যে পস্টেরিয়ার পিটুইটারি গ্ল্যান্ড থেকে। দুটো পিটুইটারির পার্ট দেখো, খুব ভালো করে মনে রাখো। এই যে এই পার্টটি দেখছো, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি, যেখান থেকে প্রোল্যাকটিন, আর পস্টেরিয়ার পিটুইটারি, যেখান থেকে বেরিয়ে আসে অক্সিটোসিন। অর্থাৎ এই দুটো হরমোনের একসঙ্গে অ্যাকশন করাতে মিল্ক প্রোডাকশনটা চলতে থাকে। এবং জানবে বেশিরভাগ ক্ষেত্রেই যত বেশি ব্রেস্ট ফিড করা যাবে তত বেশি মিল্ক প্রোডাকশন হবে, কারণ ব্রেস্ট ফিড করালেই তত বেশি পজিটিভ ফিডব্যাক। যে কোনো কিছুর পজিটিভ মানে কোনো কিছু যখন বাড়াতে বলা হয়। একটা বেবি যখন মিল্ক সাক করছে, সাকিংটা তার ব্রেনের মধ্যে পজিটিভ ফিডব্যাক দিয়ে দিচ্ছে। মায়ের বডিতে যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলো অ্যাক্টিভেট হয়ে গিয়ে পিটুইটারি গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করছে। সবার আগে হাইপোথ্যালামাস অ্যাক্টিভেট হয়, তারপরে পিটুইটারি অ্যাক্টিভেট হয়। এইভাবে মিল্ক সিক্রেশনটা চলতে থাকে। আমরা এরপরে চলে আসি the most important part of our discussion is oogenesis। কিন্তু oogenesis পার্টটাতেও কিছু ডিসকাশন করতে হবে, স্পেশাল নলেজ দেব। তার আগে oogenesisের যে ফান্ডা বা যে ছকটা আছে সেটা তোমাদের আগে জেনে নিতে হবে। তার আগে একটু মনে করে নিতে হবে স্পারমাটোজেনেসিসটা কেমন ছিল। মনে আছে স্পারমাটোজেনেসিসের স্টার্ট টু এন্ড প্রসেসগুলো? ওখানে ছিল স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড অ্যান্ড স্পারমাটোজোয়া। ঠিক এখানেও যে লেভেলটা দেখতে পাচ্ছি সেম, এটাকে তোমরা ড্রয়িং করে রাখতে পারো। এখানে আমরা স্পারমাটোগোনিয়ার বদলে ইউজ করব ওগোনিয়াম। তারপরে মিওসিস হবে, তারপরে তৈরি করে প্রাইমারি স্পারমাটোসাইট। মনে রাখবে প্রাইমারি স্পারমাটোসাইট, এই যে দুটোর মধ্যে ওগোনিয়াম এবং প্রাইমারি স্পারমাটোসাইট, পারমাটির উসাইট বলবো আমরা। স্পারমাটোসাইটের ক্ষেত্রে মনে করার জন্য আমি বললাম এই দুটোর ক্ষেত্রেই আমাদের সেল কনফিগারেশনে ক্রোমোজোম কনফিগারেশন ছিল 2n করে। এখানেও কিন্তু 2nই থাকবে, অর্থাৎ ওগোনিয়াম এবং প্রাইমারি উসাইট, অর্থাৎ 1 ডিগ্রি উসাইট বলা হয়, স্পারমাটোসাইট বলা হবে না, কারণ এটা তো oogenesis, তাই উসাইট বলতে হবে। ওভামের প্রি কন্ডিশন। তারপরে যখন মিওসিস কন্টিনিউ করে যাবে, মিওসিস কন্টিনিউ করে গিয়ে সেকেন্ডারি ওসাইট করবে। সেকেন্ডারি স্পারমাটোসাইটে মনে রাখো সেখানে দুটো সেল তৈরি হয়ে গিয়েছিল, যেখানে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম হয়েছিল। এখানেও ঠিক তাই হবে, মিওসিসের পরে এখানে দুটো সেল তৈরি হবে। মনে রাখবে এই দুটো সেলকে আমরা বলবো সেকেন্ডারি ওসাইট। সেকেন্ডারি ওসাইট কি বলবো এটাকে? সেকেন্ডারি ওসাইট। মনে রাখো এই যে নামটা সেকেন্ডারি ওসাইট, ভেরি ইন্টারেস্টিং। এখান থেকে আমি দাগটা সরিয়ে দিই, কারণ খুব ইন্টারেস্টিং কতগুলো ইনফরমেশন দেবো, মাথায় রাখবে। কিন্তু এখানে মজার একটা বিষয়, সেকেন্ডারি স্পারমাটোসাইটে মানে মেলের ক্ষেত্রে দুটোই সেম ইকুয়াল সাইজের দুটো সেল তৈরি হয়েছিল। কিন্তু এখানে oogenesisে যখন মিওসিস 1 স্টার্ট হবে তখন যে দুটো সেল তৈরি হবে তার মধ্যে একটা হবে পোলার বডি, দ্যাট ইজ স্মলার ইন সাইজ, ছোট ছোট হবে, আর আরেকটা নর্মাল সাইজ হবে, যেটাকে আমরা রিয়েলি বলবো সেকেন্ডারি ওসাইট। দুটো সেল তো হলো, কিন্তু একটা হলো পোলার বডি, একটা হলো সেকেন্ডারি ওসাইট, একটাই সেল হবে। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, এই পার্টটি আমাদের খুব ভালো করে মনে করতে হবে। এরা জেনারেলি মেটাফেজ স্টেজে গিয়ে অ্যারেস্ট হয়ে যায়, অর্থাৎ সেলটি আর ডিভাইড করে না, সেকেন্ডারি ওসাইট অবস্থাতেই এটা রিলিজ হয়ে যায়। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন তোমাদের এখন দিচ্ছি, যখন যেটাকে আমরা এতক্ষণ ওভাম বলছিলাম,
সেই ওভামটা কিন্তু, যেটা কিছুটা আমি এর আগের ক্লাসগুলোতে দিয়ে দিয়েছি, সেটা কিন্তু সরাসরি ওভাম নয়, অ্যাকচুয়ালি সেকেন্ডারি উসাইট। যে কিছুক্ষণ আগে বা আগের ক্লাসগুলোতে তোমাদের বলেছি যে যখন ওভাম, ওভারি থেকে, ওভারি এই যে ওভাল শেপের ওভারি, সে ওভারি থেকে যখন 14th ডে, ওই যে মিনস্ট্রুয়াল সাইকেলে আমি 28 ডে বলেছিলাম, তার হাফ অফ দ্য ডে মানে 14th ডে, 14 ডেতে যে সেলটি বেরোচ্ছে সেটাকে আমরা ডিরেক্ট ওভাম বলতে পারি না, কিন্তু আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী স্পারমাটোসাইটের সঙ্গে মিলিয়ে ফেলে সেটাকে আমরা ওভাম বলে দিই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি উসাইট। আবার বলছি স্পারমাটোসাইট নয়, বারবার স্পারমাটোসাইটের কম্পেয়ার করছি বলে স্পারমাটোসাইট কথাটা এসে যাচ্ছে, কিন্তু মনে রাখবে এটা উসাইট, সেকেন্ডারি উসাইট, পুরো ওভাম হয় না। এবার ওই সেকেন্ডারি উসাইট অবস্থায় এখন যখন বলবো ফিমরি, তারপরে ফ্যালোপিয়ান টিউব মানে ইনফ্যান্ডিবুলাম, সেখান থেকে সে চলে যায় ওয়েট করে অ্যাম্পুলাতে, সেকেন্ডারি উসাইট অবস্থায়। এটা কিন্তু অনলি মিওসিস 1 হয়, মিওসিস 2টা হয় না। মিওসিস 2 হতে গেলে কি দরকার আছে, সেখানে আরেকবার একটা স্পিন্ডল ফর্মেশন দরকার আছে। আর যেটা অ্যানিম্যাল সেল, হিউম্যান যেহেতু অ্যানিম্যালে পড়ে, অ্যানিম্যাল সেল ডিভিশনে খুব ইম্পর্টেন্ট একটি স্ট্রাকচার, তার নাম পোলার বডি। পোলার বডি থেকে বেরোনো আমরা একটা, পোলার বডি নয়, সেটা নাম হচ্ছে আমাদের বলা হয় সেন্ট্রিওল। পোলার বডি তো তৈরি হয়ে গেছে, যেটা প্রাইমারি, সেটা কি করে সেলটার গায়ে লেগে থাকে, কখনো কখনো এটা ডিজেনারেটও করে যায়, অনলি সেকেন্ডারি স্পারমাটোসাইট বেরিয়ে আসে। যেটা পোলার বডি, ফার্স্ট পোলার বডি, এটাকে কি বলবে, ফার্স্ট পোলার বডি। কোনটা ফার্স্ট পোলার বডি? দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট পোলার বডি। এই ফার্স্ট পোলার বডি ওভামের সঙ্গে কখনো লেগে থাকে, কখনো আবার তারা বেরিয়ে চলে যায়। কোথায় বেরিয়ে চলে যায়? যারা ওভারির মধ্যেই রয়ে যায়। কিন্তু সেকেন্ডারি উসাইট সেটা বেরিয়ে আসে, বেরিয়ে এসে ফ্যালোপিয়ান টিউব দিয়ে গিয়ে অ্যাম্পুলাতে ওয়েট করে। যদি এখানে কোনো স্পার্মের সঙ্গে মিট না করে, তাহলে সেকেন্ডারি উসাইট অবস্থাতেই এটা ডিজেনারেট করে যায়। কিন্তু কোনো ফিমেল যদি স্পার্ম রিসিভ করে, স্পার্ম ফার্টিলাইজ করার সময় সে কি করবে, প্রক্সিমাল সেন্ট্রিওলটিও ওই নিউক্লিয়াসের সঙ্গে দিয়ে দেবে। এবার সেন্ট্রিওলটা যখন এসে যাবে, সেই সেন্ট্রিওলটাই তাকে স্পিন্ডেলটা তৈরি করাবে। সেই স্পিন্ডেল তৈরি করলে ফিমেলের যে স্পার্মের যে ক্রোমোজোমগুলো আছে সেগুলো একটা পোলার বডির দিকে অ্যারেঞ্জ হয়ে যাবে, এবং ফিমেলের যে ক্রোমোজোমগুলো 23 ক্রোমোজোম, সেটা আবার অ্যাড করে যাবে আমাদের স্পিন্ডেল ফাইবার দিয়ে তৈরি করে নিচের দিকে। এই যে দুটো স্পিন্ডেল বা দুদিক থেকে স্পিন্ডেলটা তৈরি হলো, এই স্পিন্ডেলটা তৈরি করবে মেলের স্পার্ম থেকে। এই যে দেখো 1n এর সঙ্গে, অর্থাৎ সেকেন্ডারি উসাইট যেটা, সেটার সঙ্গে কিন্তু ম্যাচিওর স্পার্ম সেটাকে মিট করে পুরো মিওসিস সেকেন্ডকে কমপ্লিট করবে। মিওসিস 2কে কমপ্লিট করার পর নর্মালি দুটো সেল থেকেই আরো দুটো পোলার বডি হবে, এখান থেকে আরো একটি পোলার বডি তৈরি হবে। এই পোলার বডিকে বলা হয় সেকেন্ডারি পোলার বডি। আগেরটা ছিল প্রাইমারি পোলার বডি, এবার এসে গেল সেকেন্ডারি পোলার বডি। এই সেকেন্ডারি পোলার বডি সবসময় আমাদের ওভামের সঙ্গে লেগে থাকে। এই যে এখন ওভাম, অ্যাট দ্য সেম টাইম জাইগোটও কমপ্লিট হয়ে গেল। দেখো ফার্টিলাইজড এগ, এবং সেই এটাই আসলে জাইগোট করে দিল। কেন জাইগোট করলো? অর্থাৎ এখানে এসে মেলের 23 ক্রোমোজোম এবং ফিমেলের 23 ক্রোমোজোম একসঙ্গে অ্যালাইন করে গেল উইথ দ্য হেল্প অফ মেল সেন্ট্রিওল, হুইচ ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য স্পিন্ডেল ফাইবার। এই জায়গাটাকে কিন্তু ভুলো না, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কি আছে? ডিউ টু, এই যেখানে লিখে দেওয়া আছে, ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ সেন্ট্রিওল অ্যারেস্ট হয়ে যায় মেটাফেজের ক্ষেত্রেই। কারণ মেটাফেজ প্লেট হয়, তোমরা মিওসিসে জানো। কারণ সেকেন্ডারি উসাইটের ক্ষেত্রে বাইরে, অর্থাৎ সাইটোপ্লাজমটা ডিজেনারেট করে যায়, যার জন্য সেন্ট্রিওলটাও সরে যায়। সেন্ট্রিওলটা সরে গেলে সেই সেলটি আর মেটাফেজ থেকে সরে গিয়ে অ্যানাফেজ 1 এসে কনভার্ট করতে পারে না।
অ্যানাফেজ ওয়ানে কনভার্ট করতে পারলো না কেন? ডিউ টু সেন্ট্রিওলের অভাবে, সেন্ট্রিওলটা ছিল না বলে। সেই সেন্ট্রিওলটা প্রোভাইড করবে স্পার্ম এসে, যদি স্পার্ম আসে। স্পার্ম না আসলে সেকেন্ডারি উসাইট অবস্থায় পুরো, যেটাকে আমরা ওভাম বলছি, অ্যাকচুয়ালি ইট ইজ নট দ্য এক্স্যাক্টলি ওভাম। ওভাম যখন সে কমপ্লিট করবে, অর্থাৎ মিওসিস 2 কমপ্লিট করবে, সাথে সাথে গিয়ে কিন্তু জাইগোট ফরমেশনটা হয়ে যাবে এবং ফার্টিলাইজড এগ কনভার্ট করে যাবে। খুব ইন্টারেস্টিং ইনফরমেশন, সেটা মাথায় রাখবে। এবারে একটা মজাদার বিষয় শোনো, আমি একটু বড় করে দেখাই রেড দিয়ে। এই যে উগোনিয়াম এবং প্রাইমারি উসাইট, এই দুটো ঘটনাই কিন্তু একটা ফিমেল যখন মায়ের পেটে থাকে, একটা ফিমেল গার্ল চাইল্ড বা ফিমেল চাইল্ড, সে যখন মায়ের উম্বে থাকে তখনই কিন্তু মনে রাখবে তাদের এই প্রাইমারি উসাইট ফরমেশনটা হয়ে যায়। কিন্তু পিউবার্টির পরে ওই যে প্রাইমোর্ডিয়াল ফলিকল অনেক থাকে, তার মধ্যে অল্প কিছু প্রাইমোর্ডিয়াল ফলিকল করে মাত্র পিউবার্টিতে 400 প্রাইমোর্ডিয়াল ফলিকল তৈরি হয়ে যায়, যেটা অ্যাক্টিভ হবার জন্য রেডি থাকে। সেটা পিউবার্টির পরে, পিউবার্টির পরে গিয়েও তার অনলি সেকেন্ডারি উসাইট ফরমেশন করে, আর এই সেকেন্ডারি উসাইট ফরমেশনটুকুই তার পিউবার্টিতে হয়। বাস এতটুক হয়ে সে, এই যে তোমরা যারা আছো, এই যে মেয়েরা শুনছো, যাদের নর্মাল মেনস্ট্রুয়েশন হচ্ছে, যাদের নর্মাল, যেটাকে তোমরা ওভাম বলছো, ওভাম বেরোচ্ছে, আসলে সেটা ওভাম নয়, সেটা তার আগের কন্ডিশন সেকেন্ডারি উসাইট। মনে করে দেখো, সেকেন্ডারি স্পার্মাটোসাইট যেরকমটা ছিল, এখানে সেকেন্ডারি উসাইট হিসেবেই বেরিয়ে যাচ্ছে। আর তোমাদের যেহেতু ফার্টিলাইজেশন পার্ট এখনো হয়নি, তাই ওভাবেই সেলটি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এখনো। কিন্তু আফটার ম্যারেজ যদি তোমরা স্পার্ম রিসিভ করো, ফিমেলদের বলছি, তারপরে গিয়ে কিন্তু সে মিওসিসের যে 2, মনে রাখবে মিওসিসের দুটো স্টেজ হয়, মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2। সে মিওসিস 2টা কমপ্লিট করবে। কি কেন কমপ্লিট করবে? ওই সেন্ট্রিওলটা দিয়ে যে স্পিন্ডল তৈরি হবে, সেটা দিয়ে সে তৈরি করবে। খুব ইন্টারেস্টিং, মনে করে রাখো। লং অনেক রিপিটেটিভ ইনফরমেশন দিয়েছি, বাট এটা কিন্তু মনে রাখার মতো। কাজে এই জায়গাটুকুকে যখন তোমরা তোমাদের বই থেকে এই ছকটিকে লিখবে, এরপরেও দেওয়া আছে এনসিইআরটির ছবিতে দেখাবো, তার আগে কিছু লেখাগুলো আমরা পড়ে নিই। দ্য প্রসেস অফ ফরমেশন অফ ম্যাচিওর ফিমেল গ্যামেট ইজ কল্ড oogenesis। মেলের ক্ষেত্রে ওটার নাম ছিল স্পার্মাটোজেনেসিস। oogenesis is initiated during embryonic development stage when a couple of million gamete mother cell বা oogonia are formed within each fetal ovary। মনে রাখো, ফিটাল একটা, আমি ওই যে কথাটা বললাম, একটা ফিমেল যখন তার মায়ের গর্ভে থাকে, মায়ের উম্বে থাকে, ইউটেরাসে থাকে, তখনই কিন্তু ফিটাল ওভারির মধ্যেই তাদের এই উগোনিয়া ফরমেশনটা হয়ে যায়, প্রাইমারি উসাইটও হয়ে যায়। কিন্তু মেলের ক্ষেত্রে কিন্তু তা হয় না। মেলের ক্ষেত্রে সেটা পিউবার্টির পরেই গোটাটা শুরু হয়। কিন্তু ফিমেলরা অনেক অ্যাডভান্স, অনেক আগে থেকে, যে ফিমেল চাইল্ডরা দেখো, তাদের ক্ষেত্রে প্রাইমারি উসাইট অলরেডি ফর্ম করে আছে। এরপরে গিয়ে পিউবার্টি থেকে তাদের অনলি সেকেন্ডারি উসাইট ফর্ম হয়, অনলি, বাস একটা স্টেজ হবে। মিওসিসটা কমপ্লিট, কিছুটা কমপ্লিশন হয়, অর্থাৎ মিওসিস সে এখনো সেকেন্ড করে না, সে মিওসিস 2 যেটা থাকে সেটা কি সে কমপ্লিট করে জাস্ট অ্যারেস্ট হয়ে যায়। মিওসিস 2 কমপ্লিট হয়ে অ্যারেস্ট হয়ে যায়। মোর উগোনিয়া আর ফর্মড আর অ্যাডেড আফটার বার্থ, এবং ওই উগোনিয়াটা যেটা ফর্ম হয় সেটাই প্রলিফারেট করে, সেটা করে আরো বেশি পরিমাণে উগোনিয়া রিলিজ হতে থাকে। এটা কিন্তু পিউবার্টির আগে, অর্থাৎ ফিটাল স্টেজ পার করার পরে ফিটাস, মনে রাখবে, অবস্থাতে উগোনিয়া অ্যান্ড প্রাইমারি স্পার্মাটোসাইট কিছু তাদের তৈরি হয়ে অলরেডি থাকে। কাজে এই বিষয়গুলো তোমাদের ভালো করে মনে রাখলে, এটাকে কিন্তু একটা স্পেশাল ইনফরমেশন, এটা অনেকে বোঝে না, বুঝতে পারে না। কাজে এই জায়গাটা কিন্তু আমি ক্লিয়ার কাট বললাম। কোনো স্কুল, কোনো স্যার ম্যাডাম এটাকে কোনোদিন ক্লিয়ার বলবে না। এগুলো বইতে তো দেওয়া থাকে, কিন্তু ক্লিয়ারলি তোমরা বুঝতে পারো না। আরেকটু ইনফরমেশন দিয়ে দিই তোমাদের। দিস সেলস স্টার্ট ডিভিশন and enter into prophase 1 of meiotic division and get
টেম্পোরারিলি অ্যারেস্টেড অ্যাট দ্য স্টেজ কল্ড প্রাইমারি উসাইট। প্রাইমারি উসাইট অবস্থায় কিছুটা অ্যারেস্ট হয়ে থাকে, তারপরে বাচ্চাটি জন্ম নিয়ে নেয়। ইচ প্রাইমারি উসাইট দেন গেটস সারাউন্ডেড বাই লেয়ার অফ গ্র্যানুলোসা সেল অ্যান্ড ইজ কল্ড প্রাইমারি ফলিকল। এই জায়গাটাতে আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, মনে রাখবে যে ওভাম বা আমরা সেকেন্ডারি উসাইটের কথা বলছি, সেই সেকেন্ডারি উসাইটটি একটা কলসি, মনে করো একটা কলসি আছে, যে কলসিটা হচ্ছে অ্যাকচুয়ালি ফলিকল, যেটাকে বলছে প্রাইমারি ফলিকল। এই প্রাইমারি ফলিকল নিয়ে একটা বাচ্চা জন্মায়, অর্থাৎ যে কলসিটার মধ্যে সেকেন্ডারি উসাইট বা যেটাকে আমরা ওভাম বলে ভুল করি, সেই ওভামটা, আমি ওভাম বলছি এখন কারণ যাতে করে গন্ডগোল না লাগে, অ্যাকচুয়ালি ওভামটা সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইট কার মধ্যে? প্রাইমারি ফলিকলের মধ্যে জন্ম নেয়। অর্থাৎ ওই যে কলসিটা বললাম, যে কলসিটা হচ্ছে ওই সেকেন্ডারি উসাইটকে ধরে রাখে, সেটাই অ্যাকচুয়ালি প্রাইমারি ফলিকল। এই প্রাইমারি ফলিকল ইন কোর্স অফ ডেভেলপমেন্ট আফটার পিউবার্টি সেটা গিয়ে গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট করে। গ্রাফিয়ান ফলিকল কি? ওই যে প্রাইমারি ফলিকল বলছি তারই একটা ডেভেলপড অবস্থা। কিন্তু ওই যে যতদিন পর্যন্ত মেয়েদের মানে এজ সুধারণ সেটা 8-9 বছর পর্যন্ত তারা পুরো এই প্রাইমারি ফলিকল অবস্থাতেই ক্যারি করে। আর প্রাইমারি ফলিকলের মধ্যে যে থাকে সে অলমোস্ট বলা যেতে পারে আমাদের প্রাইমারি উসাইট, সেই জন্য তার নাম প্রাইমারি ফলিকল। কারণ প্রাইমারি উসাইটের পরে কিন্তু সেকেন্ডারি উসাইট আর ফর্মেশন করে না। সেকেন্ডারি উসাইট ফর্মেশন করবে, যেটা সেকেন্ডারি ফলিকলে গিয়ে যাবে, সেটা কখন? আফটার পিউবার্টি, মানে ওই 9 বছর পর যখন মেনস্ট্রুয়েশন স্টার্ট হবে, তখন সেকেন্ডারি উসাইট হয়েছে, সেকেন্ডারি ফলিকল হবে, সেটাও একটা কলসি, সেই কলসিটা আরেকটু ডেভেলপ করলো। সেই কলসি থেকে যখন বেরিয়ে চলে গেল, সেই কলসিটা যখন আরো ম্যাচিওর করলো, মনে করো 14 ডেজে, মাত্র 14 দিনে সেটা ম্যাচিওর করে যায় ফার্স্ট মেনার্কে। অর্থাৎ যখন মেনস্ট্রুয়েশন স্টার্ট হয় সেটাকে মেনার্ক বলা হয়। মেনার্কের শুরুতে 14 দিনের মাথায় সেটা ডেভেলপ করে গ্রাফিয়ান ফলিকল হয়ে যায়। গ্রাফিয়ান ফলিকল কি? দ্য কন্টেনার অফ সেকেন্ডারি উসাইট। আর প্রাইমারি ফলিকল মানে কন্টেনার অফ প্রাইমারি উসাইট। কন্টেনার যেটাতে ক্যারি হয়, কন্টেনার বাটিটা, একটা বাটি লাগবে না কিছু কন্টেনার, বাটিতে তো কিছু নেবে, তাহলে প্রাইমারি ফলিকলের বাটিতে কে থাকে? প্রাইমারি উসাইট। বাস এই অবস্থা থেকে গেল, একদম 9 বছর পর্যন্ত থাকবে। তারপরে যখন ওইটা গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট করবে, তার মানে বাটিটা একটু ভারী হবে, মোটা হবে, সেটাই গ্রাফিয়ান ফলিকল। সেই গ্রাফিয়ান ফলিকল থেকে ওইদিকে সেলটাও কি হচ্ছে? পিউবার্টি আসাতে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে সে সেকেন্ডারি উসাইটে কনভার্ট করছে এবং সাইটোপ্লাজম সরে গেছে, সেন্ট্রিওল সরে গেছে, সেটা অ্যারেস্ট হয়ে গেছে সেকেন্ডারি উসাইট। সেই সেকেন্ডারি উসাইট অবস্থায় গ্রাফিয়ান ফলিকল থেকে রিলিজ হয়ে যায়, ফিমরি দিয়ে সেটা ফ্যালোপিয়ান টিউবে রিসিভ হয়। কাজে এই পার্টগুলো কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের এটা বুঝতে আরো সুবিধে হবে। এই কথার মধ্যে আমি সময়টা বেশি নিলাম যাতে করে ভালো বুঝতে পারো।